আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার রান্নাঘরের সাথে যে বারান্দাটা আছে, তো ৩টা জবা ফুল ফুটেছে। তো আমি মূলত লাগিয়েছিলাম এই জবা গাছটা তেল বানানোর জন্য। ছোট একটা ডাল লাগিয়েছিলাম, তো সেখান থেকে মোটামুটি প্রতিদিনই ২-১টা করে ফুল ফোটে। তো ফুল ছিঁড়ে কিন্তু আমি রেখে দেই ফ্রিজে। আমি যেহেতু হার্বাল তেল বানাই, তো জবা ফুলটা আমার অনেক বেশি উপকারে লাগে। তো আমি একটা পলিথিনে করে তারপর ডিপে রেখে দিব। এভাবে যদি রেখে দেওয়া হয়, পরবর্তীতে যখন তেল বানাবো তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে দিয়ে ফোটালেই হবে। যেহেতু একসাথে তো আর অনেকগুলো ফুল জমাতে পারি না, তো প্রতিদিন বা ২-১ দিন পর পর যে ১টা-২টা করে ফুল ফোটে তখন কিন্তু আমি ফুলগুলো ছিঁড়ে রেখে দেই। জবা ফুল বলেন বা অ্যালোভেরা বলেন বা কালো কেশরের পাতা বলেন, এটা কিন্তু আমাদের চুলের যত্নে অনেক বেশি উপকারী। আলহামদুলিল্লাহ, টানা ৯ দিন পরে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা কাজে এসেছে। এখন অনেকটাই সুস্থ। তো কিছু কিছু কাজ আমি নিজে করতে পছন্দ করি। গ্লাস, মগ এগুলো আমি নিজেই ভালো মতো ধুয়ে রাখি। কখনো হেল্পিং হ্যান্ড মেয়েকে দিয়ে পরিষ্কার করাই না। আজকে শুরুতেই আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার যে সকল নীরব দর্শকরা আছেন, কখনো আমার ভিডিওতে লাইক করা হয়নি বা কখনো কমেন্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি এখনো, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। অফ ক্যামেরায় আমরা সবাই সকালে নাস্তা করে নিয়েছি। তো এখন আফসিকে টিফিন রেডি করে দিব। আজকে আফসিকে টিফিনে আপেল আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। তো আমি যখন আফসিকে ডিম সিদ্ধ দিই, এভাবে কিন্তু সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে দিই। এভাবে দিলে ও খেতে খুব পছন্দ করে। যে সকল বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে দিয়ে দেখবেন খুব পছন্দ করবে। আমার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে আমি কিন্তু ওকে ডিম সিদ্ধ দিয়ে থাকি। আমার কাছে মনে হয় একটা ডিম সিদ্ধ কিন্তু বাচ্চা টিফিনে দিলে অনেক বেশি উপকারী, আর সাথে একটা জুস দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে হয় কি, আমি আফসিকে লেবুর শরবতও করে দেই। তো দেখা যায় বেশি সময় ধরে ও লেবুর শরবতটা রাখে না, তাড়াতাড়ি খেয়ে নেয়। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে বাসার তৈরি টিফিন দিতে। তো এই তো আমার ছেলে রেডি হয়ে এখন স্কুলে চলে যাবে। আর যেহেতু অনেকটা সময় স্কুলে থাকতে হয়, তো মাঝে মধ্যে আবার পাস্তা বা চাউমিন রান্না করে দেই। তবে ও ডিম সেদ্ধ খেতে অনেক বেশি পছন্দ করে, যার জন্য দেখা যায় বেশিরভাগ সময় ডিম সেদ্ধ দিই আর সাথে অন্য কিছু দিয়ে থাকি। তো যাই হোক, বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে এখন আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা যেহেতু অনেক দিন পরে এসেছে, আমাকে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে। আর আমি এখন রুটিগুলো হালকা এপিট-ওপিট করে সেঁকে তারপরে রেখে দিব। আমি সবসময় এভাবেই রুটি ফ্রোজেন করি। অনেকে হয়তো না সেঁকে রাখেন, কিন্তু আমি যেহেতু ৩ থেকে ৪ দিনের রুটি ফ্রোজেন করি আর আমি ফ্রিজে নরমালে রেখে দেই, তো আমি হালকা মানে একদমই সামান্য এপিট-ওপিট করে সেঁকে তারপরে ফ্রিজে রেখে দিই। এভাবে রেখে দিলে কিন্তু বাড়তি যে কাগজ দেওয়ার প্রয়োজন পড়ে না, বা রুটিও কিন্তু বেশ ভালো থাকে। আবার পরের দিন যখন আপনি রুটিটা সেঁকে নেবেন, সুন্দর ফুলকোও হবে। তো আলহামদুলিল্লাহ একসাথে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে। আমার কাছে কেন জানি রুটি বানানোর কাজটা অনেক বেশি কষ্ট মনে হয়। তো হেল্পিং হ্যান্ড মেয়েটাই আমাকে একজোটে ৩ থেকে ৪ দিনের রুটি বানিয়ে দেয়। আমি ফ্রিজে রেখে দেই আর আমাদের রুটিটা লাগেও বেশি।
তো আমরা হচ্ছে সকালে আর রাতে রুটি খাই, আমি আর আফসির আব্বু। তো মাঝে মধ্যে তো আমরা যখন রুটি খাই, আফসিও রুটি খায়। ইদানিং দেখলাম আবার আমার ছোট্ট ছানাও কিন্তু আমরা যখন রাতে রুটি খাই, সে কোনোভাবেই দুধ ভাত খাবে না। আমাদের সাথে রুটি খাবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের রুটিটা আসলে একটু বেশিই লাগে। তো যাই হোক, রুটি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলাম। আজকে দুপুরের জন্য মাছ বা মাংস যেটা রান্না করব ফ্রিজ থেকে বের করে রেখে দিব, যে আমি ঘরটা গোছাতে থাকি ততক্ষণে মাছ বা মাংস থেকে বরফটা কেটে যাবে। আমি সবসময় পুরো বাসাটাকে গুছিয়ে তারপরে রান্নাঘরে যাই। আমার কাছে মনে হয় ঘরটা গোছানো থাকলে টেনশন থাকে না। হঠাৎ করে বাসায় কেউ চলে আসলে দেখবেন আলাদা একটা শান্তি লাগে যে আমার ঘরটা তো গোছানো আছে। তো আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তো আমি যখন মুরগির মাংসটা বা যে কোনো মাংস ভিজিয়ে রাখি, পলিথিন সহই ভিজিয়ে রাখি। তো পলিথিন ছাড়া যদি মাংসটাকে ভিজিয়ে রাখা যায়, দেখবেন যে অতিরিক্ত পানি গিয়ে অনেক সময় মাংসটার স্বাদ নষ্ট হয়ে যায়। তো পলিথিন সহ ভিজিয়ে রেখে পরবর্তীতে আমি সংসারের বাকি কাজগুলো করে নিয়েছি। অফ ক্যামেরায় ঘরটাও আজকে গুছিয়ে নিয়েছি। তো একজন গৃহিণী সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের পুরো ব্লগ ভিডিওটি সাজিয়েছি। একজন গৃহিণীর ব্যস্ত দিনের গল্প। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত দেখা যায় কি একটানা সংসারের কাজগুলো করতেই থাকি, কোনো বিরতি নাই। আর ছোট বাচ্চা যাদের আছে তাদের দেখবেন কাজের পরিমাণ মনে হয় একটু বেশিই থাকে, বিশেষ করে বাচ্চাদের কিছু কিছু আবদার থাকে হুটহাট করে। আমার ছোট বাচ্চাও কিন্তু মাঝে মধ্যে আমাকে হুটহাট করে অর্ডার দেয়, মামুনি এটা বানাও, মামুনি কেক খাবো, মামুনি এটা খাবো, সেটা খাবো। তো যখন ফ্রি সময় থাকে তখন আবার বাচ্চাদের জন্য বিভিন্ন নাস্তার আইটেম বানিয়ে থাকি। তবে নিজের জন্য যে একদমই সময় বের করতে পারি না ব্যাপারটা তাও না। প্রতিদিন কিন্তু আমি আসরের পরে 30 মিনিট করে হেঁটে আসি। পুরো এক সপ্তাহ ধরে কিন্তু আমি আসরের পরে গিয়ে হাঁটি। আমার ছোট বাচ্চাটা ঘুমানোর পরে আমি চলে যাই নামাজ পড়ে আসরের। তো আধা ঘন্টা 40 মিনিট হেঁটে তারপরে বাসায় আসি। আমার কাছে মনে হয় আমার এখন অনেক বেশি ভালো লাগে। আমার কিছু পেন আছে, তো দেখা যায় সেই পেনগুলো কিন্তু এখন আর নাই। সময় সুযোগ বের করে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন অন্তত 30 মিনিট করে হাঁটা। চলুন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি গতকালকে যখন হাঁটতে গিয়েছিলাম, একজন আন্টি দেখলাম তার ছোট্ট নাতিকে নিয়ে হাঁটতে এসেছে। তো আন্টি প্রতিদিনই হাঁটে, কিন্তু আজকে তার নাতি কোনোভাবে তাকে আসতে দিবে না, তার সাথে আসবে। বাচ্চাটার বয়স 2.5 বছর হবে, ছেলে একটা বাচ্চা। মাশাআল্লাহ, সে তার দাদির সাথে কি সুন্দর পুরো মাঠ 2 বার করে ঘুরলো। তো মাঠটা মোটামুটি অনেক বড়, কিন্তু যেহেতু পুরো মাঠটা ঘুরতে 4 মিনিট সময় লাগে, তো মোটামুটি কিন্তু অনেকটাই বড়। তো পরবর্তীতে দেখলাম বাচ্চাটা চুপচাপ করে বসে আছে তার দাদির সাথে। পরে আমি কাছে গেলাম, মাঝখানে একবার কথা বলেছি যে আন্টি এটা কি হয় আপনার? বললো যে আমার নাতি, সে কোনোভাবেই আমাকে আসতে দিবে না, সে বাইরে ঘুরতে খুব পছন্দ করে। পরে আমি বাচ্চাটার কাছে যেতেই বাচ্চাটা আমার কাছে চলে আসছে। তো জানি না সে কি মনে করেছে। পরে আমি বাচ্চাটাকে একটু আদর করে দিলাম। পরে বললাম, বাবা তোমার পা ব্যথা করছে? পরে বললাম, আন্টি আর বেশি হাঁটার দরকার নাই, ছোট বাচ্চা তো দেখা যাবে পা ব্যথা করবে। মাঝে মধ্যে আমার ছোট বাচ্চাটাও বলে পা ব্যথা করে, তার পাটা টিপে দিতে হয়। পরবর্তীতে আমার কাছে একটা চকলেট ছিল, তো আমি চকলেটটা আমার বাচ্চাকে দিলাম, সে খুব খুশি। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ বাবা তুমি অনেকটা হাঁটছো না, এই যে নাও এটা তোমার হচ্ছে গিফট চকলেট। তো মাঝে মধ্যে কি হয়, আমি নিজেও যখন হাঁটি 2-1টা চকলেট খাই। তো চকলেট খাই আর হাঁটি। তো ওইদিন হচ্ছে আমার কাছে 2টা চকলেট ছিল। পরবর্তীতে আমি 2টা চকলেটই বাচ্চাকে দিয়ে দিছি। তো এই যে আমি যখন রান্না করি, আর এই যে হচ্ছে আমার মহাপণ্ডিত, সে কিন্তু এই কাজ করে। সে কি করে জানেন? বলে আমিও রান্না করব। তো এই যে সেও কিন্তু রান্না করছে। তো ছোট মানুষ এত দুষ্টামি করে, সে এখন বেশিরভাগ সময় কিচেনেই থাকতে চায়। তো আমিও ঠিক করছি যে বাবা তুমি বড় হলে আমি তোমাকে ঠিকই রান্না করা শিখাবো, দাঁড়াও, তখন আমাকে তুমি চা বানিয়ে খাওয়াবা। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা কাজ শেয়ার করি। এরই মধ্যে কিন্তু আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি, মানে অনেকটা সময় পার করেছি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করেছি, সাথে কিন্তু রাতের খাবারের পর্ব শেষ করেছি। তো কিছুটা ভাত ছিল। তো আমি কি করলাম যে আমার দেখা যায় কি মাঝে মধ্যে একটু করে ভাত থাকে, তো আমি একটু করে ভাত থাকলে ফ্রিজে জমিয়ে রেখে দেই। পরবর্তীতে যদি একটু পরিমাণে বেশি ভাত হয় তখন আমি কি করি,
তো সাথে একটু টুকিটাকি তরকারি থাকলে বা মাংস রান্না করলে যে হাড় থাকে সেগুলো নিয়ে যাই আমি নিচে, যে স্ট্রিট ডগি আছে ওদেরকে দিয়ে দিই। আর আমি কাজটা অনেক আগে থেকেই করি। তো আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন আমি অনেক ভালোবাসা নিয়ে কাজটা করে থাকি। আর আমি যখন নিচে যাই আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাই, যে এই কাজগুলো যেন ওরা আমাকে দেখে শেখে। তো আমাদের যে নিচে গার্ড আছে সেই চাচাকে আমি বলেছি যে খাবারটা রাস্তার ওপারে দিয়ে আসেন, ডগিগুলো খেয়ে নিবে। যাদের বাসার নিচে বা আশেপাশে ডগি আছে তারা চাইলে কিন্তু যে বাসার অতিরিক্ত খাবারটা থাকে সেগুলো আমরা একটু ডগিকে দিতেই পারি। তো অতিরিক্ত খাবারগুলো নষ্ট না করে বা ময়লার বিনে না ফেলে আমরা একটু কষ্ট করে নিচে দিয়ে দিলে দেখা যায় কি ওদের জন্য অনেক বেশি উপকারী হয়। তো এই যে ডগিগুলো চলে এসেছে, ওরা কিন্তু মাঝে মধ্যেই নিচে এই যে খাবারটা পায়। তো যাই হোক, অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।